আজকে আমরা পড়ব প্যাভলভের প্রাচীন অনুবর্তন। তো প্যাভলভের প্রাচীন অনুবর্তন যখন পড়তে যাব, তাকে একটু দেখে নিই তিনি দেখতে কেমন ছিলেন। যার সম্পর্কে আমরা জানবো তাকে যদি আমরা চিনতেই না পারি তাহলে কেমন হয় না? তো চলো কেমন দেখতে দেখে নিলাম ছবিটা, প্যাভলভের ছবি। তো আমরা জানি যে 14ই সেপ্টেম্বর 1889 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি রাশিয়ান কিন্তু শিক্ষাবিদ, মনস্তত্ত্ববিদ এবং আচরণবিদও কিন্তু বলতে পারি। এবার প্যাভলভের মেন বিষয়গুলো আমরা পড়ব, অত বিস্তারিত যাব না, যতটুকু দরকার ঠিক ততটুকুই আলোচনা করব। এখানে মেন বিষয় আসবে প্যাভলভ কত সালে নোবেল পেয়েছিলেন। আমরা জানি 1904 সালে নোবেল প্রাইজ পেয়েছিলেন। তাহলে 1904 সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। আসতে পারে কোন বিষয়ের উপর তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন? আমরা সুন্দরভাবে দিয়ে দিছি, ফিজিওলজি আর মেডিসিন, এই দুটি বিষয়ের উপর তিনি কিন্তু ডিপেন্ড করে তিনি নোবেল পেয়েছিলেন। তাহলে কোন বিষয়ের উপর? একটা হচ্ছে ফিজিওলজি এবং মেডিসিন। কত সালে? 1904 সালে। তাহলে প্যাভলভের যে অনুবর্তনকে প্রাচীন অনুবর্তন কেন বলা হয়? তিনিই প্রথম অনুবর্তনের কথা বলেছিলেন। এর আগে কেউ বলেননি। সেজন্য তার অনুবর্তনটা প্রাচীন অনুবর্তন। দেখবে প্যাভলভের পরে যারা করেছিলেন স্কিনার, থর্নডাইক, ওয়াটসন, এরা পরে এসেছিলেন। তাহলে প্যাভলভ যেহেতু প্রথমে এসেছিলেন অনুবর্তন নিয়ে, সেজন্য তার অনুবর্তনকে প্রাচীন অনুবর্তন বলা হয় এবং এটা অন্য নামেও আরো পরিচিত। প্রাচীন অনুবর্তন অথবা প্যাভলভীয় অনুবর্তন অথবা এস টাইপ অনুবর্তন। পরে আমরা যাবো, আরো দীর্ঘায়িত আলোচনা করব, সেখানে আমরা বুঝতে পারবো যে প্যাভলভের অনুবর্তন আরো কি কি নামে পরিচিত। তো চলো একটু এগোবো। এবার অনুবর্তন বলতে কি বোঝায়? আমরা যেহেতু প্রাচীন অনুবর্তন পড়ছি, এখন অনুবর্তন বা কন্ডিশন, এই অনুবর্তন সম্পর্কে যদি আমরা জানতে পারি তাহলে বিষয়টা আরো পরিষ্কার হয়ে যাবে। অনুবর্তন কি? অনুবর্তন হচ্ছে একটা অভ্যাস তৈরি করা। উদ্দীপক প্রয়োগ করার পরে যে প্রতিক্রিয়া আসে সেটাই কিন্তু অনুবর্তন। ধরো এখন ফুচকা খেতে কেমন, বাবা ফুচকা খুব টক ঝাল ঝাল, তাহলে জিভে লালা আসবে অবশ্যই। তাহলে উদ্দীপকটা হচ্ছে ফুচকা, ফুচকা দেখে আমার মধ্যে লালাকরণ হচ্ছে, এটা প্রতিক্রিয়া। আর একটু সহজভাবে বলি, ধরো একটা টর্চ আমি তোমার চোখে মারছি, টর্চ কি হবে? প্রতিক্রিয়া কি করবে? তুমি তাকিয়ে থাকবে? কখনো নয়, চোখটা বন্ধ করে দেবে। তাহলে আমি উদ্দীপক প্রয়োগ করছি, প্রতিক্রিয়া চোখটা বন্ধ করছো। এখন যদি বলি তেঁতুলের আচার, আচারটা হচ্ছে উদ্দীপক, এর প্রতিক্রিয়া হচ্ছে জিভে জল আসা। তাহলে উদ্দীপক প্রয়োগ করছি আমরা, তার প্রতিক্রিয়ার মধ্য দিয়ে আমাদের একটা হ্যাবিট আসবে। খুব কুঅভ্যাস নয়, সুঅভ্যাস পরিণত হবে আমাদের মধ্যে। একটা সুন্দর একটা অভ্যাস তৈরি করা যায় কিন্তু এই অনুবর্তনের মধ্য দিয়ে। তাহলে এক কথায় উদ্দীপক প্রয়োগ করে প্রাণীর মধ্যে যে স্বাভাবিক প্রতিক্রিয়া আসে সেটা হচ্ছে অনুবর্তন। এটা বোঝা গেল। নেক্সট চলো। এবার যে বিষয়টা খুব ভীষণ ইম্পর্টেন্ট, প্রত্যেকে বলবো সঙ্গে খাতা পেন রাখবে, অবশ্যই এটা নোট করতেই হবে। দেখো আমি বলেছিলাম যে ক্লাসিক্যাল যে কন্ডিশন যেটা আছে, তো সেখানে প্রাচীন অনুবর্তন অথবা প্যাভলভীয় অনুবর্তন, এখানে দেখো বলছে এস টাইপ অনুবর্তন, দেখেছো? টাইপ 1 শিখনও বলতে পারে অথবা টাইপ 1 লার্নিংও বলতে পারে। একে আবার সিগন্যাল লার্নিং বা সংকেত শিখন অথবা ক্লাসিক্যাল কন্ডিশন। খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তাহলে প্যাভলভের অনুবর্তন কি আমরা প্রাচীন অনুবর্তন, প্যাভলভীয় অনুবর্তন অথবা টাইপ 1 শিখন অথবা সংকেত শিখন অথবা ক্লাসিক্যাল কন্ডিশন বলা হয়। তোমরা মনে রাখবে, ফাদার অফ মডার্ন লার্নিং থিওরি, আধুনিক শিখন তত্ত্বের জনক কাকে বলা হয়? এই প্যাভলভকেই বলা হয়। উনি রাশিয়ান শারীরতত্ত্ববিদ, ফিজিওলজি এবং মেডিসিন, যেটা আমরা জেনেছি। তাহলে আধুনিক শিক্ষা তত্ত্বের জনক কাকে বলা হয়? অবশ্যই প্যাভলভকে বলা হয়। দারুণ ইম্পর্টেন্ট একটা, প্যাভলভকে বলা হয়। নেক্সট চলে যাবে, কেন তাকে আধুনিক শিক্ষা তত্ত্বের জনক বলা হয়? ওই যে বলেছিলাম, আমি আলোচনা করেছিলাম যে তিনি প্রথম এই প্রাচীন অনুবর্তন তত্ত্ব নিয়ে আলোচনা করেছিলেন। তার আগে আর এরকম বিষয় নিয়ে কেউ আলোচনা করেননি, কোনো মনস্তত্ত্ববিদ
এই অনুবর্তন নিয়ে আলোচনা করে উনিই প্রথম, সেজন্য কিন্তু ওনার এই অনুবর্তনকে প্রাচীন অনুবর্তন বলা হয়। দেখো দিয়ে দিয়েছি। এবং তার পরবর্তীতে যারা এসেছিলেন কি দেখো, ট্যাবলার পরে থর্নডাইক, আমরা জানি থর্নডাইকের কি সংযোগ, ট্রায়ান এরর থিওরি, স্কিনার, অপারেন্ট, ওয়াটসন আচরণবাদী, তাহলে পরে পরপর তারা কিন্তু এসেছিলেন। প্রথমে কিন্তু প্যাভলভ এসেছিলেন বলেই কিন্তু প্যাভলভের অনুবর্তনটা প্রাচীন অনুবর্তন। ক্লিয়ার? তাহলে এখানে আমরা কি পেলাম? আধুনিক শিক্ষা তথা জনক হচ্ছে প্যাভলভ। কেন জনক? ইনি প্রথম অনুবর্তনের কথা বলেছিলেন। ক্লিয়ার? আর বেশি জানার দরকার নেই। নেক্সট চলে যাব। এটা কখনো কোনো বোঝাতে পাবে না, খুব কষ্ট করে পেয়েছি। অনুবর্তনকে ভাগ করে দুভাগে, এ কথাটি কে বলেছিলেন? অনুবর্তনকে দুভাগে ভাগ করে এটা বলেছিলেন হিলগার্ড এবং মার্কুইজ। হিলগার্ড এবং মার্কুইজ ইনি কিন্তু অনুবর্তনকে দুভাগে ভাগ করেছেন। তাহলে অনুবর্তনকে দুভাগে ভাগ করেছেন কে? অবশ্যই হিলগার্ড, মার্কুইজ। এটা নামটা মনে রাখবে। নেক্সট চলে যাব। তাহলে আমরা কুকুরের লালাকরণের যে পরীক্ষাটা সেটা হচ্ছে মেন। তা কুকুরের লালাকরণের পরীক্ষার জন্য কি কি লাগছে দেখতে পাচ্ছ? এটা একটা আয়না আছে, এখানে খাদ্য, মাংসের হাড় আছে যেটা কুকুর খেতে ভালোবাসে, এখানে একটা ঘন্টার ধ্বনি আছে। এবার এখানে যেটা এই যে লালাটা কতটা বেড়েছে, কতটা পরিমাণ লালাটা বার হচ্ছে সেটা পরিমাপের জন্য একটা পরিমাপ কাপ এখানে আছে। আর এখানে কিছু ইলেকট্রনিক যন্ত্র আছে যেটা কুকুরের আচরণকে রেকর্ড করা, যখন সুন্দর করে দেওয়া আছে কিছু যন্ত্র আছে এখানে রেকর্ড করা হয় আচরণটাকে। এবং এই লালা গ্রন্থি থেকে লালা ক্ষরণের যে নল থেকে নির্গত হচ্ছে, এবং এই যে লালা গ্রন্থি, এই যে যন্ত্রটা, এই যন্ত্রটার নাম হচ্ছে কাইনোগ্রাফ। তাহলে কুকুরের লালা গ্রন্থি যে পরিমাপ করছে, যে যন্ত্রটা কতটা লালা আসছে সেটা হচ্ছে কাইনোগ্রাফ। এই যন্ত্রটার নাম হচ্ছে কাইনোগ্রাফ। এখান থেকে এই যন্ত্রটার মধ্যে দিয়ে কিন্তু এখানে লালাটা নিষ্কাশন হচ্ছে। তাহলে যে যন্ত্রের মধ্য দিয়ে আসছে লালাটা তার নামটা কি? কাইনোগ্রাফ। দারুণ ইম্পর্টেন্ট, মনে রাখবে কাইনোগ্রাফটা কি। ক্লিয়ার? এবার আমরা এক্সামে যাব। তাহলে কি প্রথমে একটি কুকুর, এবং তা আমরা দেখতে পাচ্ছি কুকুরের সামনে কি কি আছে। মেন কাজ আমি বলেছিলাম উদ্দীপক এবং প্রতিক্রিয়ার সঙ্গে যদি সম্পর্কটা ভালো হয় সে কাজটা কিন্তু করবে, সম্পর্ক ভালো না হলে কাজটা করবে না। আমি একটা কাজ করছি, করার পরে কাজের প্রতি সফলতা পাই, তারা বলছে বাহ খুব ভালো, সেই কাজটা কিন্তু আমি আবার করবো। যদি বলে একদম ভালো হয়নি, কাজটা করতে ইচ্ছেই হবে না। তো সেটাই হচ্ছে উদ্দীপক প্রয়োগ করে কিভাবে প্রতিক্রিয়া সৃষ্টি করা যায় সেটা আমরা জানবো। এখানে দেখতে পাচ্ছ কুকুরটিকে এখানে রাখা হলো। এবার ঘন্টা নিয়ম করেছে, একটা কন্ডিশন করেছে। কন্ডিশনটা কি করেছে না, এই ঘন্টার ধ্বনি বাজানো হবে, ঘন্টা ধ্বনি বাজানোর সঙ্গে সঙ্গে যেন খাবারের মধ্যে, পাত্রের মধ্যে খাবার চলে আসে। কি ঘন্টার ধ্বনি বাজবে, বাজানো সঙ্গে সঙ্গে। এমন হলো ঘন্টা ধ্বনি বাজানো হলো, বাজানোর কিছুক্ষণ পরে খাবার আসবে, এমন নয়। তাহলে ঘন্টার ধ্বনি এই বেলটা বাজবে, বাজার সঙ্গে সঙ্গে খাবার চলে আসবে, কন্ডিশনটা এটা ছিল। তো কুকুরটি দেখছে যে ঘন্টা ধ্বনি যখনই বাজে, বাজার সঙ্গে সঙ্গে খাবারটি চলে আসছে। তাহলে এবার ট্যাবলেট দেখলেন কুকুরের লালাটা কতটা নিঃসরণ হচ্ছে। ঘন্টা ধ্বনি বাজানোর সঙ্গে সঙ্গে খাবার আসার পরে যে কুকুরের যে পরিমাণ লালাক্ষরণ হচ্ছে তিনি দেখলেন, পরিমাপ করলেন কিসের মাধ্যমে? এই কাইনোগ্রাফ যে যন্ত্রের মাধ্যমে দেখলেন লালাটা কতটা পরিমাণ এসছে। এবার তার পরীক্ষাটা একটু চেঞ্জ করে দিলেন, একটু পরিবর্তন করে দিলেন। তিনি এবার ঘন্টা বাজছেন কিন্তু খাবার দিচ্ছেন না। এখানে প্যাভলভ প্রমাণ করলেন যে ঘন্টা বাজিয়ে যে পরিমাণ লালাকরণ হয়েছিল, এখন ঘন্টা না বাজিয়ে ঠিক সেই পরিমাণে লালাকরণ হচ্ছে। এবং এখানে তিনি বলতে চাইছেন এবার এই যে পরীক্ষাটা যদি আমি মাঝে মধ্যে আমি করতে হবে, যদি মাঝে মধ্যে আমি পরীক্ষাটা না করি তাহলে কিন্তু সেই পরিমাণ লালাকরণ হবে না। তাকে কোনো একটা বিষয় যখন আমরা পড়াশোনা করব, সেই বিষয় সম্পর্কে যখন আমরা জানবো, জানার পর আমরা 10 থেকে 12 দিন হয়তো সেই বিষয়টার সঙ্গে কোনো সম্পর্ক নেই, কিন্তু এর বেশি যদি হয়ে যায় তাহলে সেই বিষয়টা যখন আমরা করব অনেক কিছু ভুলে যাই আমরা। কাজেই কোনো একটা বিষয়ে আমরা কমপ্লিট করার পরে সেই বিষয়টা মাঝে মধ্যে আমাদেরকে একটু দেখা দরকার। তেমনি এই কুকুরের যে পরীক্ষাটা, ও জানে যে ঘন্টা এই যে বেলটা বাজলে খাবার আসবে। এখন এই পরীক্ষাটা যদি আজকে করা হলো, আবার 2-3 মাস পরে করা হলো,
তাহলে সে কিন্তু সেভাবে শিখতে পারবে না। কাজেই এই যে ঘন্টার ধ্বনি এবং কন্ডিশনটা ঠিক রাখতে হবে যে ঘন্টা বাজানোর সঙ্গে, সঙ্গে যদি তার খাবারটা চলে আসে তাহলে সে কাজটা কিন্তু করবে। আর ঘন্টা বাজানোর সঙ্গে, সঙ্গে যদি খাবার না আসে তাহলে সে কাজটা করবে না। তাহলে সে অন্য আচরণ করা শুরু করবে। তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে ঘন্টার ধ্বনি বাজিয়ে যে পরিমাণ লালাকরণ হয়েছিল এবং ঘন্টার ধ্বনি না বাজিয়ে কিন্তু ঠিক ততটাই লালাকরণ হয়েছিল। তো সেটা সুন্দর একটা পরীক্ষার মাধ্যমে আমরা সুন্দর নোটের আকারে দিয়ে দিয়েছি, তোমরা দেখতে পাবে। এখানে সুন্দরভাবে দেওয়া আছে। ক্লিয়ার? তো চলো পরে দেখে নেব। এবার যে বিষয়টা টোটালটাই কিন্তু প্যাভলভের। তাহলে ঘন্টার ধ্বনি S1, তাহলে আমরা এদের মনে রাখতে হবে যে কিছুক্ষণ আগে আমরা বললাম প্যাভলভের অনুবর্তনকে বলা হয় প্রাচীন অনুবর্তন বা প্যাভলভীয় অনুবর্তন বা সংকেত শিখন বা সিগন্যাল লার্নিং বা টাইপ 1 অথবা S1, R1, S2, R2 বলতেই পারে। তাহলে এই প্রত্যেকটাই কিন্তু আমাদের প্যাভলভের অনুবর্তনের সঙ্গে যুক্ত। তাহলে চলো আমরা দেখে নেব S1টা কি? ঘন্টার ধ্বনি, অবশ্যই একটা উদ্দীপক। তো S1টা হচ্ছে এই ঘন্টার ধ্বনি। এই ঘন্টার ধ্বনি যখন বাজানো হচ্ছে তখন ওটা সজাগ অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। আমরা যখন ক্লাসে পড়াই তখন আমরা বলি এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু তোমরা প্রত্যেকেই মনোযোগ দিয়ে শোনো। তখন কিন্তু একটু আমরা অ্যাক্টিভ হয়ে যাই। আবার স্যার বলছে এটা পরীক্ষায় আসবে, একটু ভালো করে দেখি। দেখবে আমরা যখন রাস্তাতে যখন চলি অনেক কিছু আমাদের চোখের সামনে আসে, আমরা কিন্তু গভীরভাবে মনোযোগ দিই না, জাস্ট দেখে চলে যাই। এবং অনেকগুলো কাগজ হতে পড়ে যায়, তার মধ্য থেকে একটা কাগজে সুন্দর একটা ছবি আঁকা হলো। আমরা কিন্তু তৎক্ষণাৎ সেই কাগজটির মধ্যে দিয়ে ফোকাস করি, বাহ খুব সুন্দর একটা জিনিস এঁকেছে তো। আমরা মনোযোগ দিই কিন্তু সেইভাবে দিই না, কিন্তু যখনই কোনো একটা বিষয় আমাদের চোখে লাগে সেটা কিন্তু আমরা মনোযোগ দিয়ে ফেলি। তো এখানে যেটা বলছে ঘন্টার ধ্বনি বাজাচ্ছে S1 এবং তার প্রতিক্রিয়া হচ্ছে সজাগ ভাব, সে রেডি হয়ে যাচ্ছে। যার কেন এবার আমার খাবার আসবে। তাহলে দেখি S2 তে খাবার চলে আসলো আর R2 তে লালাকরণ হচ্ছে। তাহলে কি ঘন্টার ধ্বনি, সজাগ ভাব, খাদ্যবস্তু, লালাকরণ। যে অনুবর্তিত প্রতিক্রিয়া কি হচ্ছে? লালাকরণ হচ্ছে। তাহলে ঘন্টার ধ্বনি হওয়ার সঙ্গে, সঙ্গে তার লালাকরণ হচ্ছে। তাহলে মনে রাখবে এখানে যে S1, S2, R1, R2 এটা প্যাভলভের সঙ্গে যুক্ত আছে। অনেক সময় এরকম গুলিয়ে দেবে, তোমরা কিন্তু এটা ঠিকঠাক করে সাজিয়ে লিখবে। S1, S2, R1, R2 হয়তো বলতে পারে R2 কার শিখন তত্ত্ব, অবশ্যই প্যাভলভ, এভাবে পরীক্ষা আসতে পারে। বা টাইপ 1 কার শিখন, অবশ্যই প্যাভলভের টাইপ 1। তো চলো খুবই ইম্পর্টেন্ট। খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, আবার একটা আলোচনা হবে। সংযোগাত্মক অনুবর্তন বা পজিটিভ কন্ডিশনিং কি? পজিটিভ কন্ডিশনিংটা কি আমরা একটু সুন্দরভাবে গল্পের মধ্য দিয়ে একটু পড়বো। পজিটিভ যে কন্ডিশন যেটা আছে সেটা হচ্ছে একটা উদ্দীপক প্রয়োগ করে তার মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি করা হয়। কারণ আমি জানি যে ঘন্টার ধ্বনি বাজালে খাবার আসবে, এটা হচ্ছে আমার পজিটিভ। ঘন্টার ধ্বনি বাজালে তবেই খাবার আসবে, আমি এটা জানি, এটা শিখেছি। তা সেটা হচ্ছে সংযোগাত্মক কন্ডিশন। এবার যদি ঘন্টার ধ্বনি বাজানো হচ্ছে কিন্তু খাবার আসছে না, তো সেটা হচ্ছে নেগেটিভ বা বিয়োগাত্মক সংযোজন হয়ে যাবে। আমরা দেখব, আলোচনা করব। হচ্ছে এই যে বিয়োগাত্মক বলতে কি বলছে, যে ঘন্টার ধ্বনি বাজানো হচ্ছে কিন্তু তা সত্ত্বেও খাবার দেওয়া হচ্ছে না, যে এই ধরনের অনুবর্তনটাকে আমরা কি বলবো না, বিয়োগাত্মক অনুবর্তন। আর সংযোগাত্মক অনুবর্তন মানে উদ্দীপকের মধ্যে কৃত্রিম একটা সংযোগ হচ্ছে, মানে হ্যাঁ খাবারটা ঘন্টা ধ্বনি বাজছে এবং খাবারটা পাচ্ছে, এই যে সংযোগ হচ্ছে, এটা হচ্ছে সংযোগাত্মক। আর বিয়োগাত্মক খাবার আসছে না, কাজটা হচ্ছে কিন্তু ফলটা আসছে না। ঠিক আছে, এবার বলছে এই বিয়োগাত্মক এবং অনুবর্তন পুনঃসংযোজন মানে কি? এই যে বললাম যে কাজটি তুমি করাচ্ছ, যে এক্সামটা হচ্ছে কুকুরকে নিয়ে ট্যাবলো যেটা করাচ্ছেন, এই কাজটি মাঝে মধ্যেই করতে হবে, তা না তো অনুবর্তনটা হবে না। কেন বলছি? তোমরা যখন কোনো একটা বিষয় স্টাডি করছো, আজকে
প্যাভলভ স্টাডি করলে, অনেক কিছু জানলে, তুমি 1 মাস আর প্যাভলভ আর পড়ছো না। তুমি কিন্তু ভুলে যাবে। সেজন্যই মাঝে মধ্যে তোমাকে পড়ার পরিবেশে আবার ফিরে যেতে হবে। যে বিষয়টা শেষ করছো, কমপ্লিট করছো, সেটাকে আবার পুনরায় তোমাকে পড়তে হবে। তবে এই বিষয়টা তোমার মধ্যে থাকবে। ক্লিয়ার? সেটা আরো ভালোভাবে তুমি বলতে পারবে। তো সেটাই এখানে বলছে। এবার যে কোয়েশ্চেনটা ইম্পোর্টেন্ট যেটা আসছে পরীক্ষাতে, আপানুবর্তনটা কি? আপানুবর্তন বলতে তুমি একদম মনে রাখবে, অনুবর্তনের লোপ পাওয়াকে বলা হয় আপানুবর্তন। কি বললাম? অনুবর্তনের লোপ পাওয়াকে আপানুবর্তন। কেমন? ধরো উদ্দীপক প্রয়োগ করছে, তার প্রতিক্রিয়া আসছে। এই যে ঘন্টার ধ্বনি বাজছে, সে জানে এবার খাবার আসবে। এই যে খাবার যে লোপ পাচ্ছে, যেটা আমি জানি ঘন্টার ধ্বনি বাজলো মানে আমার খাবার আসবে। এই ধরনের অনুবর্তনের লোপ পাওয়াকে বলা হচ্ছে আপানুবর্তন বা অপানুবর্তনও বলে। এবার নেগেটিভও হতে পারে। এই যে বলেই দিছে, নেগেটিভও হতে পারে। এই যে বিয়োগাত্মক বা সংযোগাত্মক, যদি ঘন্টার ধ্বনি দিচ্ছে কিন্তু খাবার আসছে না, এই ধরনের অনুবর্তনের লোপ কিন্তু বিয়োগাত্মক অনুবর্তন বলা হয়। আর সংযোগাত্মক, ঘন্টার ধ্বনি দিচ্ছে, সঙ্গে সঙ্গে খাবার আসছে, সেটা সংযোগাত্মক। আর বিয়োগাত্মক, ঘন্টার ধ্বনি দেওয়া সত্ত্বেও খাবার আসছে না, সেটা হচ্ছে এই ধরনের অনুবর্তনকে যদি লোপ পায় তাহলে বিয়োগাত্মক অনুবর্তন বলা হয়। আর যদি সঙ্গে সঙ্গে খাবারটা চলে আসে তাহলে হচ্ছে সংযোগাত্মক অনুবর্তন। এই ধরনের অনুবর্তনের লোপ পাওয়াকে বলা হবে কি না আপানুবর্তন ও অপানুবর্তন। ওকে, আমরা ওটাকে দিয়ে দিয়েছিলাম। এই যে প্যাভলভের পরীক্ষায় খাবার দেওয়ার আগে যদি কুকুরকে যদি দেওয়া হয় ঘন্টাধ্বনির আগে, বা ঘন্টাধ্বনির যেটা আছে প্যাভলভের পরীক্ষায় খাবার দেওয়ার আগে ঘন্টাধ্বনি দিলে যে লালাক্ষরণ হয়, সেটাকে আমরা সদর্থক সাপীকরণ বলা হয়। ক্লিয়ার? দেখবো পরের স্লাইডে কি আছে। এবার যেটা পরীক্ষায় আসে, যেটা শিক্ষাক্ষেত্রে এই যে প্রাচীন অনুবর্তন তত্ত্বের গুরুত্বটা কি? মানে প্রাচীন অনুবর্তন তত্ত্বটা কি? ভালো আচরণ তৈরি করতে হেল্প করে। দেখবে আমরা বলি যে মানুষের আচরণই তার পরিচয়। মানে একটা সুন্দর একটা আচরণ, যে ছেলেটি আগে কেমন আচরণ করতো, সেই আচরণটা ভালো লাগতো না, এবং হঠাৎ করে তার মধ্যে একটা আচরণ পরিবর্তন হয়ে গেছে। তার মা বলছে, এত সুন্দর ছেলেটা আগে তো এমন ছিল না, এখন এতটা সম্মান করে সবাইকে, আচরণ অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এটা কিন্তু অনুবর্তনের মধ্য দিয়ে সম্ভব। মানুষের মধ্যে অভ্যাস তৈরি, যে ছেলের মধ্যে একটা কুঅভ্যাস তৈরি হয়ে গেছে, ভালো অভ্যাস না, সকালবেলা ঘুম থেকে হয়তো সে উঠে ব্রাশ করছে না, কিন্তু অনুবর্তন প্রয়োগ করার পরে তার মধ্যে কিন্তু একটা চেঞ্জ আসবে, যে না আগে যে কাজটা করতো না, এখন সেই কাজটা একটা অভ্যাসে পরিণত হয়েছে, সুঅভ্যাস। দেখবে আমাদের মধ্যে কুঅভ্যাসগুলো খুব সহজেই গঠন হয়ে যায়, কিন্তু সুঅভ্যাস গঠন করতে অনেক সময় লাগে। দেখো, আমি যদি মনে করি যে আমি ঘুম থেকে ওঠার একটা অভ্যাস তৈরি করব, তো আমি এখন ভাবছি যে কাল থেকে আমি ঘুম থেকে ওঠার অভ্যাস করব এবং খুব সকাল সকাল উঠবো ঘুম থেকে। ঠিক আছে? এবার দেখলাম আজ শনিবার, কাল তো রোববার, কাল তো ছুটির দিন আছে না, কাল না। আমি এটা পরশু থেকে আমি ঘুম থেকে ওঠার অভ্যাস করব। একদম গ্যারান্টি সহকারে পরশুদিন থেকেই করব, আজ নয়। তাহলে সেই অভ্যাস কিন্তু আমার কখনো হবে না। কারণ আজকের কাজ আজকেই তোমাকে করতে হবে, আজই তুমি করো। ওই কাল করবে, কালটা তোমার জীবনে আর আসবে না, কখনোই আসবে না। সেইজন্য প্রত্যেককে বলব, যখন যেটা করবে সেটা মন দিয়ে করো, এবং যখনের কাজ তখনই করো। যখন তখন কাজটা কমপ্লিট, যখনই ধরবে কাজটা কমপ্লিট করার চেষ্টা, কোনো কাজ রেখে দেবে না। তো কি বললাম? কাজ যখন দেখবে সেই কাজটি কালকের জন্য রাখবে না। প্রতিদিনের পড়া প্রতিদিন করবে, দেখবে তোমার মধ্যে স্মৃতিশক্তিটা বেশি প্রখর হবে এবং সংরক্ষণটা বেশ ভালো হবে। আর কি হচ্ছে? এটা বললাম আমরা, ভালো একটা আচরণ হচ্ছে, অভ্যাস গঠন হচ্ছে, এবং উম ভয় দূর হয়। বাচ্চাদের মধ্যে দেখবে মানে একটা অনুবর্তনের মধ্য দিয়ে একটা ভয় কিন্তু আমরা দূর করতে পারি। কিন্তু অনেক সময় বিদ্যুৎ চমকালে আমরা ভয় পেয়ে যাই। কিন্তু একটা সময় আসে আমরা জানি যে বিদ্যুৎ চমকানোর পরেই শব্দ হয়, বিকট শব্দ হয়। তো কি হয়েছে? এই ভয় পাওয়াটা কিন্তু অনুবর্তনের মধ্য দিয়ে কিন্তু আমরা দূর করতে পারি। এবং আরেকটা ইম্পোর্টেন্ট বিষয়, শৃঙ্খলা বা ডিসিপ্লিন যে গঠন, স্কুলে যে একটা নির্দিষ্ট নিয়ম শৃঙ্খলা আছে, সঠিক টাইমে আসতে হবে, স্যার আসলে উঠে দাঁড়াতে হয়। এই যে ডিসিপ্লিনটা কিন্তু আমরা এই প্যাপ অনুবর্তন থেকে শিখেছি। শুধু এ কারণে নয়, আমাদের বাড়িতে যখন আমরা যাই, আমরা বাবা-মার সঙ্গে কিভাবে কথা বলি, স্কুলে যখন আসি, স্যারের সঙ্গে কিভাবে কথা বলি, সে আচরণ কিন্তু আমাদের চেঞ্জ হচ্ছে প্রত্যেকটা জায়গায়। এবং সেখানে কিন্তু আমরা সেরকম ডিসিপ্লিন নিয়েই কিন্তু ব্যবহার করছি। একসঙ্গে যখন খেতে বসি, একসঙ্গে সকলে খাওয়া হয়ে গেলে তবেই আমরা উঠে একটা ডিসিপ্লিন মানি।
আমরা কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে যেমন পোশাক পরে যাই, কেউ মারা গেলে ঠিক সেই রকম বাড়িতে আমরা সেরকম পোশাক পরে যাই না। তাহলে আপনাদের স্থান কাল পাত্র অনুযায়ী কিন্তু আমরা এই আসনগুলো করে থাকি। তাই বলছে যে সুন্দর একটা ডিসিপ্লিন, সুন্দর একটা নিয়ম কানুনের মধ্যে কিন্তু চলতে গেলে ডেভেলপের প্রাচীন অনুবর্তন যথেষ্ট গুরুত্বপূর্ণ তিনি মনে করতেন। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে ভীষণ কার্যকরী অবশ্যই। শিশুদের প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে প্রাথমিকভাবে যে অভ্যাসটা যদি ঠিকঠাক করতে পারো, সেই অভ্যাসটা চিরস্থায়ী হবে। এবং সেটা প্রাথমিক স্কুলে আমরা কি করি, ছাত্রদের ১ম একটা অভ্যাস তৈরি করি। স্কুলে যাওয়ার একটা অভ্যাস, পড়ার একটা অভ্যাস। তা ১ম থেকে যদি অভ্যাসটা সুঅভ্যাস গঠন করতে পারি তাহলে কিন্তু তার জীবনে সফলতা অর্জন করতে পারবে খুব সহজেই। আরেকটি কি, এই যে ৬ নম্বর বলছে অনুবর্তনের মধ্য দিয়ে শিক্ষকের আচরণ অবশ্যই। একজন টিচার ঠিক যেমন আচরণ করতেন হয়তো অন্য অনুবর্তনের মধ্যে দিয়ে তিনি তার হ্যাবিটটা, তার আচরণটা চেঞ্জ করে নেয় যে না আমি যেটা আচরণ করতে হবে এটা ঠিক নয়, এটা হয়তো ঠিক হবে। এবং তার আচরণেতেও স্টুডেন্টরা শিখবে। এটা একটা অনুবর্তন কাজ করছে। তাহলে শিক্ষকের আগ্রহ অনুবর্তনের মধ্য দিয়ে কিন্তু লোপ পাচ্ছে। তেমনি স্টুডেন্ট যারা শিখছেন, যারা শিক্ষার্থী যারা শিখছে, তারা কিন্তু তাদের মধ্যে একটা মোটিভেশন নিয়ে চলে আসে। কোন একটা বিষয়ে আগ্রহ সহকারে শিখতে পারে। কখন মনোযোগ দেয়? যখন ওই বিষয়টার প্রতি সে ভালোভাবে ফোকাস দিচ্ছে, বুঝতে পারছে না এটা জানতে হবে। তাহলে কোন একটা বিষয়ের প্রতি আমি যখন গুরুত্ব সহকারে দেখব সেটা কিন্তু আমরা অনুবর্তনের মধ্য দিয়ে কিন্তু পেয়ে থাকি। সেজন্যই প্যাভলভ এই অনুবর্তন প্রক্রিয়াকে ভীষণ গুরুত্ব দিয়েছেন। আজকের এই শিক্ষা জগতে প্যাভলভের এই প্রাচীন অনুবর্তন শিক্ষাক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে সেই বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই। কাজেই প্রাচীন অনুবর্তন তত্ত্বটি আমরা বেশ ভালো করে পড়ব এবং সেই বিষয় থেকে যতটা নলেজ নেব সেটা আমি আমার জীবনে এপ্লাই করব। আমি যখন আমার স্টুডেন্টদের যখন পড়াতে যাব এই প্রাচীন অনুবর্তনকে প্রয়োগ করেই তাদেরকে সেভাবে আমি শিক্ষা দেব। সেখানে অবশ্যই আমি কি করব, যখন তাদেরকে পড়াবো ঠিক প্রাচীন অনুবর্তন তত্ত্বে কিভাবে তাদেরকে সুঅভ্যাস তৈরি করা যায়, কিভাবে আচরণ তৈরি করা যায়, কিভাবে শৃঙ্খলা নিয়ে আনা যায়, কিভাবে ছাত্রের সঙ্গে শিক্ষকের একটা সম্পর্ক তৈরি করা যায়, সেই বিষয়ে কিন্তু আমরা খুব সহজেই তাদেরকে দিতে পারবো। তো এতটুকুই আজকে এখানে শেষ করছি। খুব ভালো থেকো।